দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। ধর্ষণের প্রতিবাদে রাতে ঢাবি ক্যাম্পাসে মশাল মিছিল, দিনভর বিক্ষোভ, মানববন্ধন, নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি। সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। বাংলাদেশে ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। ধর্ষক কোনো না কোনো ভাবে ঠিকই পার পেয়ে যায়। 3 মাসে বিচার শেষ করতে হবে ধর্ষণ মামলার, তদন্তের আগে জামিন পাবে না আসামি, জানালেন আইন উপদেষ্টা। মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে, আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। এবার ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিলেন সাবেক এক রাষ্ট্রদূত। গণহত্যা মামলায় আতিক সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের প্রায় 1000 বিঘা জমি ও 100 কোটির শেয়ার বাজেয়াপ্ত, জব্দ হয়েছে নাবিল সামিটের 150 কোটি টাকা। দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে মব ও ভায়োলেন্সকারীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে, জানালেন উপদেষ্টা মাহফুজ। ছাড় পাবে না ধর্মীয় পরিচয়ধারীরাও। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। মাগুরায় শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারী নিপীড়নের প্রতিবাদে মশাল বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 8টায় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আলোচিত বিভিন্ন নারী নিপীড়নের প্লাকার্ড বহন করেন। রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে শাহবাগ মোড় হয়ে মিছিলটি আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দেশে বিভিন্ন সময় যেসব ধর্ষণ হয়েছে তার সঠিক বিচার হয়নি, ফলে ধর্ষক ভয় না পেয়ে বারবার ধর্ষণের মতো জঘন্য অপরাধ করে যাচ্ছে। তারা আবারও বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার করার আহ্বান জানিয়েছেন। এর আগে নারী নির্যাতনের প্রতিবাদে দিনভর উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শহরের বিভিন্ন এলাকা। নিজ নিজ অবস্থান থেকে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। সরকারের ব্যর্থতার কারণেই নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তাদের। নতুন বাংলাদেশে নারীদের নিরাপদ থাকার কথা থাকলেও বর্তমান পরিবেশে নারীরা নিরাপত্তাহীন, সে কথাই স্লোগানে তুলে ধরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফেস্টুন সহ প্রতিবাদ মিছিল নিয়ে বিভিন্ন বিভাগ থেকে বের হয় শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান, কেউ দাবি জানান নিরাপদ পরিবেশের। শিক্ষার্থীরা বলেন, নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সরকারের ব্যর্থতাকেই ইঙ্গিত করে। সবসময় চিন্তায় থাকে যে মেয়ে ক্যাম্পাসের ভেতরে থাকলে এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। ভিকটিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবাদে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। অপরাজেয় বাংলায় আয়োজিত মানববন্ধন থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদচ্যুতির দাবি জানানো হয়। ধর্মীয় লেবাসের প্রায় উন্মাদ লোকজন আমাদের দেশের সাধারণ মানুষের উপরে, নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে এবং তাদের পশ্চাৎপদ ধ্যান ধারণাগুলো চাপিয়ে দিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন অনেকে। এখন আমি গত 4 মাস থেকে প্রথমে ওনার পদত্যাগ চেয়েছি, তারপরে আমি ওনার পদচ্যুতি চেয়েছি এবং আইন উপদেষ্টা
ওনার ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো। ওনারা দুজন কি করছেন আমরা একটা জবাবদিহিমূলক সরকার কেন পাচ্ছি না? ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আইন পরিবর্তন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি চান মাগুরার অপরাধীদের। শিক্ষার্থীরা বলছেন, স্বৈরাচার পতনের পর নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নারী ও শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। আজ তারা রাস্তায় নিরাপদ নন, তাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আজ রূপ নিয়েছে আর্তনাদে। নারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দৃশ্যমান ও সন্তোষজনক নয় বলে আমরা মনে করছি। পীড়নের ঘটনায় সরকারের নিষ্ক্রিয় অবস্থান আমাদের হতাশ করেছে। প্রশাসনের এই উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লাঠি মিছিলও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। নতুন বাজার এলাকায় দুপুরে প্রতিবাদ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিবাদ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জনও করে তারা। ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বাংলাদেশে ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি। নরমাল প্রসিডিউরাল যদি আমরা যাই তাহলে দেখা যায় প্রসেসটা অনেক বেশি লেন্দি হয়ে যায়। ধর্ষক কোনো না কোনো ভাবে ঠিকই পার পেয়ে যায় এবং তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি। তাদের এই ফাঁসি ছাড়া কোনো গতি নেই। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে দেশব্যাপী সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণাও দেন শিক্ষার্থীরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। উন্নত চিকিৎসার জন্য মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। রবিবার সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, শিশুটির শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, এখনও জ্ঞান ফেরেনি। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে। ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানার মামলার পর 4 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। এই 4 জনই গ্রেপ্তার আছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কাজ চলছে বলে জানায় ওসি। হিটু শেখ, তারপরে সজীব, রাতুল আর জাহেদা 4 জন আসামি দিয়ে মামলা করেছে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। 180 দিন থেকে দ্রুত বিচারের বিধান 90 দিন করা হচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ধর্ষকরা জামিনও পাবেন না। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় কেউ ছাড় পাবে না। নারীদের স্বাধীন চলাচলে যে বাধা বা যারা বাধা দিবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ ও যৌন নিপীড়নের নানা ঘটনার প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ সারা দেশে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠক করেছেন উপদেষ্টারা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা স্বীকার করেন নারীদের নিরাপত্তাহীনতার কথা। বলেন, ধর্ষণ ও নারী নিপীড়নমূলক বিভিন্ন ঘটনায় উদ্বিগ্ন সরকার। আমাদের মেয়েরা সত্যি নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছি। রাস্তাঘাটে যে যৌন নিপীড়ন হয় এবং হয়রানি হয়, এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত একটা আলাদা হটলাইন প্রদান করা হবে। এছাড়াও ধর্ষণের মামলাগুলোর তদারকি করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে ধর্ষকদের কোনো স্থান নেই। নারীরা চলাচল করবে স্বাধীনভাবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে।
এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের জন্য এ সংক্রান্ত আইন সংশোধনের পরিকল্পনা করছে সরকার। আইন উপদেষ্টা জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের দ্রুত বিচারের ক্ষেত্রে 180 দিনের মেয়াদ কমিয়ে 90 দিন করার বিষয়ে আলোচনা হয়েছে। ধর্ষণের মামলায় আসামিরা জামিনও পাবেন না। যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য। দিনাজপুরে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির জামিন নিয়েও কথা বলেন আইন উপদেষ্টা। দিনাজপুরে শিশু ধর্ষণ মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম 8 বছর 4 মাস জেলে থাকার পর তার জামিন হয়েছিল। জামিনের আদেশের পরদিনই আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস হাইকোর্টের যে জামিন আদেশটা সেটা আপিল বিভাগ সেটা বাতিল করে দিয়েছে। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী অবস্থায় সরকার কিছুটা নরম ছিল, এখন কঠিন হওয়া ছাড়া উপায় নেই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আলোচিত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 102 কোটি টাকার শেয়ার ও 957 বিঘা জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এদিন 6.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের অবৈধ সম্পদের খোঁজে বেশ জোরসোরে অনুসন্ধান চালাচ্ছে দুদক। 11টি টাস্কফোর্স গঠনের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে দফায় দফায় বৈঠক করেছে সংস্থাটি। টাস্কফোর্সগুলো আমাদের গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সংশ্লিষ্টদের 102 কোটি 85 লাখ টাকার শেয়ার ও 46 কোটি 56 লাখ টাকা মূল্যের 957 বিঘা জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এছাড়া এ সালামের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। রাজশাহীতে গ্রুপটির 39টি জমির দলিল জব্দেরও আদেশ পেয়েছে আদালত থেকে। মানি লন্ডারিং এর মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ থাকা সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে প্রায় 42 কোটি টাকা জব্দ করেছে দুদক। নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে 98 কোটি টাকা ও সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাবে 41 কোটি টাকা অবরুদ্ধ করার নির্দেশ পাওয়া গেছে আদালত থেকে। মামলা হয়েছে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের বিরুদ্ধেও। 6 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 5টি ব্যাংক হিসাবে 12 কোটি 69 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক সন্দেহজনক লেনদেনের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত। এদিকে রোববার অভিযান চালিয়ে রাজধানীর গ্রিন রোডের রসনা বিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁর বিরুদ্ধে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ওনারা সরকারকে 2,29,451 টাকা পার মান্থ ফাঁকি দিচ্ছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ঝালকাঠিতে জনতার প্রতিরোধে টেকানো গেল স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা। সন্ধ্যায় শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইফতারের সময় একটি পিকআপে একদল ডাকাত এসে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা করে। পরে দোকান মালিকদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধাওয়া করলে তারা ডাকাতি করতে ব্যর্থ হয়। পরে পিকআপ থেকে বোমা নিক্ষেপ করতে করতে পালিয়ে যায় ডাকাত দল। এ সময় আহত হয় স্থানীয় মাহমুদুল হাসান আদিল, প্রণব কুমার নাথ, ভানু, মানিক মালো নামের 3 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান সহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
যখন মসজিদে মাগরিবের নামাজ চলতেছিল ইফতারের পরে, তখন এরা প্রথম ডাক্তারপট্টি ঘোষ ভবনের সামনে একটা বোমা বিস্ফোরণের ঘটায়। দোকানের ভিতরে শব্দ শোনার সাথে সাথে আমি বেরোবো কি তাড়াতাড়ি রাইড অফ করে আমি দোকান বন্ধ করে বেরোয় ভিতরে এই সাইডে আসছি। এদিক থেকে ওরা পিকআপ বানাইছে, বোম মারতে মারতে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সামনে বোম মারছে, আমরা দৌড়ে ফাঁড়ির ভিতরে ঢুকছি, সোজা চালাই গেছে। ইতিমধ্যে স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় জনসাধারণ এবং আমাদের তাৎক্ষণিক রেসপন্সের কারণে মূল ঘটনা ঘটাইতে পারে নাই। আমাদের পার্টি তৎপর আছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে নিবন্ধন নিতে আবেদন আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে সোমবার গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। ইসি সূত্র জানিয়েছে, সোমবার নতুন দলগুলোর কাছ থেকে নিবন্ধন আবেদন আহ্বানের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ইতোমধ্যে কমিশন এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে। আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। বর্তমানে ইসির নিবন্ধিত দল হিসেবে রয়েছে 54টি রাজনৈতিক দল। নিবন্ধনের কার্যক্রম শেষ হলে এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে। এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন বা এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখতে সরকারকে চিঠি দিয়েছে কমিশন। শিক্ষা ব্যবস্থায় দাবি আদায়ে কোনো বিষয় যেন না থাকে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে, এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিও ভুক্তি করার কথাও বলেন তিনি। জামায়াতে আমির বলেন, শিক্ষা মৌলিক অধিকার, এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে দাবি আদায়ে রাস্তায় নেমেছেন, এটা জাতির জন্য লজ্জাজনক। এ সময় আলোচিত শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেন, মাগুরায়ের ঘটনায় গোটা মানবতার বুকে ছুরি মারা হয়েছে। আরও বলেন, জামায়াতে ইসলামের সরকারে গেলে শিক্ষার সংস্কার হবে প্রধান কাজ। নৈতিক শিক্ষার মাধ্যমে কর্মমুখী শিক্ষায় জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন শফিকুর রহমান। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসের ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করলেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফুজ্জামান। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক রাষ্ট্রদূত এম মারুফুজ্জামান আয়নাঘরে বন্দী ছিলেন 16 মাস। বলেছেন, আয়নাঘরে কাটানো নির্মম নির্যাতনের কথা। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনি যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরও লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না, যে অনেক 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 জঘন্য ছিল। এবং তারা সেখানে আমাকে 5 মাস রাখি হলো রিমান্ড সেল, যেখানে গ্রেড 2 টর্চার 24 ঘন্টা একজনের বন্দির উপর চালানো হতো। শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশের কারণে 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন তিনি। আমাকে নিয়েছিল কেন? আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কুকীর্তি, গুম, খুন, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো, কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট, আমি জানতাম তারা কী করছে এবং আমি সেগুলো লিখতাম। তারা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে, লেখা বন্ধ করো। আমি বলছি না, আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না, সেই জন্য আমি লিখতাম। সেই লেখার জন্য আমাকে তারা নিয়ে তারা বলেছে, এখন দেখি আপনাদের কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর বেশি। আমি চাই সৎ বিচার। আমি তো শুধু আমি না, আমার মতো হাজারো লোক ছিল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 10 আসামির তদন্ত প্রতিবেদন 12ই মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন।
এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় ৩ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। যেখানেই মব ভায়োলেন্স সেখানেই গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেছেন, ধর্মীয় পরিচয়ে বা যে কেউ হোক, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। গত 7 মাসে সকল মব ভায়োলেন্সের সাথে জড়িতদের গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কখনো ছাত্র সমন্বয়, কখনো ছাত্র জনতা বা রাজনৈতিক দলের নামে সংগঠিত হয়ে মব ভায়োলেন্সের ঘটনা থেমে নেই। গুলশানে এক বাসায় মবের নামে লুটপাটের ঘটনাসহ এর আগে পরে এমন ঘটনা অসংখ্য। এ অবস্থায় প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের সক্ষমতা নিয়ে। প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টাদের বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। তথ্য উপদেষ্টা জানান, গত 7 মাসে মব ভায়োলেন্সের ঘটনার গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরও বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য হিজবুত তাহরীরের মিছিল থেকে শুরু করে যেখানেই আমরা যাই, যেটা প্রত্যাশা করি না সেটা হয়েছে বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে। আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করব। আমরা একদিনও অপেক্ষা করব না, আমরা ওই দিনে গ্রেপ্তার করব, ওখান থেকেই তুলে নিয়ে আসবো। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না। এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর সাথে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত কর্মচারী আটক এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় মব সৃষ্টি করা হয়েছিল। এই ঘটনায় জড়িতরা ছাড় পাবে না বলেও জানান তথ্য উপদেষ্টা। আমরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ যদি পাই, আমি তো বলছি এটা যে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হলে অথবা আমরা যদি ব্যবস্থা নিতে পারি আমরা নিব, কিন্তু নজরদারিতে আছে ওরা। মাহফুজ আলম বলেন, পরিস্থিতি অস্থিতিশীল করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে, এক্ষেত্রে সরকার কঠোর। সবাইকে ডেকেছেন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ সহ সারা দেশে নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় রংপুরে টাউন হলের সামনে থেকে মিছিল বের করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে জাহাজ কোম্পানি মোড়ে গিয়ে শেষ হয় মশাল মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির জন্যই নারীর প্রতি সহিংসতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর ও জেলা শাখা শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, দেশে একের পর এক নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের শিকার হলেও প্রশাসন কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। কঠোর পদক্ষেপ ছাড়া এ ধরনের জঘন্য অপরাধ থামবে না। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গোল চত্বর থেকে বের হওয়া মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সন্ধ্যায় নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মাগুরায় শিশু ধর্ষণের সাথে জড়িত আসামিদের ফাঁসি দ্রুত কার্যকর করতে হবে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সন্ধ্যার পর মশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা বলেন, শুধু ধর্ষণ নয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একই দিনে কয়েকজন প্রতারক ধরা পড়ল। এর মধ্যে সুপরিকল্পিতভাবে একই পরিবারের 3 জন জালিয়াতিতে অংশ নেয়। আরেক জালিয়াতের আগমন ঘটে চাঁদপুর থেকে। তবে অপরাধের কথা স্বীকার করায় তাকে ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লামিয়া তিথি। এরা পুলিশে দিতে যাচ্ছে, পুলিশে দিয়ে দিতে বলবো।
দুইজন মহিলা ও একজন পুরুষ আহত সেজে তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে এলেও শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেল জালিয়াতি। আমার সাইন নেওয়া হয়েছিল। মামা, মামি ও ভাগ্নে তিনজন মিলে এই জালিয়াতির পরিকল্পনা করে। এর মধ্যে মামি ও ভাগ্নের আহতের ধরন একই রকম। উভয়ের রিপোর্টে নেই সামান্য একটুও তফাৎ। সেটি দেখেই সন্দেহ জাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের। ফোন করে ডেকে আনা হয় মামি ফারহানা ইসলাম ও ভাগ্নে মহিউদ্দিন সরকারকে। নিজেদের আহত দাবি করে মামি আর ভাগ্নে প্রমাণস্বরূপ এক্স-রে রিপোর্ট ও সার্টিফিকেট দেয়। ভুয়া এসব প্রমাণ সরবরাহ করে মহিউদ্দিনের মামা নাজিরুল বাশার। ভাগ্নের পরিকল্পনায় নিজ মালিকানাধীন নিউ লাইফ জেনারেল হাসপাতাল থেকে তৈরি করে দেওয়া হয় এসব ভুয়া কাগজ। জেনেছি ওর কাছ থেকে, ও জেনেছে অন্যজনের কাছ থেকে, কিন্তু যখন এটা মানে এরকমটা জেনেছি যে অ্যাপ্লিকেশন করা যায়, তখন আমার হাজব্যান্ড বলছে যে যাও তাহলে একটা অ্যাপ্লিকেশন করো। এরকম আমার হাজব্যান্ড আমাকে বলেছে ওরা ডকুমেন্ট তৈরি করছে, আমি ডকুমেন্ট তৈরি করি নাই, আমি অ্যাপ্লিকেশনও করি নাই। আমি একটা জিনিস করছি, যেদিন সাবমিট করা হয় সেদিন একসাথে আসছি। এসব ফর্মে কী কী লাগবে এরকম কিছু জোগাড় করার জন্য মামার সাথে যোগাযোগ করি। মামা ওখান থেকে সব ডকুমেন্ট বানাই দিয়েছে। মানে আমার ডকুমেন্ট তার ডকুমেন্ট সেম, তার ডকুমেন্ট সেম, এক্স-রে সবগুলোই সেম। তারপরে এখানে নিয়ে এসে জমা দিয়েছি, তারপরে ওখান থেকে তারা ফোন দিয়েছিল। যমুনা টেলিভিশন জানতে চায় কিভাবে তারা পেলেন MIS নাম্বার। এলাকা থেকে আমাকে সদর হসপিটাল থেকে ডাকছে, আমি গেছি, যারা সে আমাদের মানে তথ্য নিছে, তারপরে অটোমেটিক এখানে এসে জানছে আমার MIS হয়েছে। স্যার, সদরের স্যাররা, নাম আমার মনে নাই, সদর হসপিটালের স্যার। এক পর্যায়ে ফারহানা ইসলামকে বলা হয় স্বামীর সাথে যোগাযোগ করতে। ফোন করা হলে স্বামী নাজিরুল বাশার আসার ব্যাপারে অপারগতা জানান। আপনি কখন আসবেন? আমি কতদূর সময় লাগবে জানি না, আমার মাথা দিকটা আমি পাক্কা করে যাবো। এনারা আপনি না আসলে মানবে না বলছে। কালকে এসে দেখা করে দেবো, সমস্যা নেই। আলিম ভাই সমন্বয়ক ভাই যাচ্ছে তো। আবেদন সত্যায়িত করেছিলেন নিউ লাইফ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার দীপ্ত সাহা। বারবার ফোন করা হলেও তার সাড়া মেলেনি। আরেক প্রতারকের আগমন চাঁদপুর থেকে। মামি ভাগ্নের মতো এই নারীও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা দেন প্রয়োজনীয় কাগজপত্র। তবে ভেরিফিকেশনে এসে ধরা খেয়ে যান শাহিদা বেগম। নিজ মুখে জালিয়াতের কথা স্বীকারও করেন। এখানে বলছি হাঁটুতে গুলি খেয়েছি, কিন্তু আমি পইরা যায় ইনজুরি হয়েছে। মিথ্যা কথা বলছি, কিন্তু আমি আহত ইনজুরি ছিলাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায় অনেকে এভাবে ভুয়া কাগজ দিয়ে আহতদের সহায়তায় বিঘ্ন ঘটাচ্ছে। নষ্ট হচ্ছে মূল্যবান সময়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আর্থিক অনুদানের জন্য আসছে এবং অনেকে প্রতারণামূলকভাবে টাকা নিয়েও নিয়েছে। তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধির অনুযায়ী মামলা দায়ের করছি। সেকেন্ড স্টেপে যখন আসে তখন আমাদের একজন ভেরিফিকেশন অফিসার দেখতে পারে যে দুইটা ফাইলের মধ্যে মেডিকেল ডকুমেন্টসগুলো মোটামুটি সেম, এক্সরেগুলো সেম। দেখার পর ওনার সন্দেহ হয়, তারপর ওনাদের দুজনকে নক দেওয়া হয়, আপনারা আসেন ফাউন্ডেশনে এসে কথা বলেন। দুজনে আসে, আসার পর আজকে আমরা ধরি ওনাদের। পরে মামি ও ভাগ্নেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অপরাধের কথা স্বীকার করায় ছেড়ে দেওয়া হয় চাঁদপুরের সেই নারীকে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় মাগুরায় ধর্ষণকারীর বিচার 48 ঘন্টার মধ্যে নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। রাতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করে তারা। আহতরা বলেছেন জুলাই আন্দোলনে দেশে নতুন করে স্বাধীনতা হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো। আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হবার আহ্বান জানিয়েছেন তারা। এর আগে চক্ষু বিজ্ঞান হাসপাতালের সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ও আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, 180 দিন কেন 48 ঘন্টা অপেক্ষা করা যাবে না। তাকে ফাঁসির আওতায় আনতে হবে, ফাঁসিতে ঝুলাতে হবে। উচ্চবিত্তদের বেলাতে 16 আনা আর গরিবের বেলায় 4 আনা, সেটা চলবে না। অতএব দর্শকের সর্বোচ্চ শাস্তি বাংলার মাটিতে আমরা নিশ্চিত করে ছাড়বো। আমরা চাই 90 দিন না 180 দিন না, সেটা 48 ঘন্টার মধ্যে হতে হবে। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত ও নারীদের যথাযথ নিরাপত্তার দাবিতে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সন্ধ্যা 7টায় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে মশাল মিছিল জ্বালিয়ে শুরু করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন চত্বর অতিক্রম করে বাহাদুর শাহ পার্ক ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা জানিয়েছেন দেশে নতুন করে স্বাধীন হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো। প্রতিনিয়ত ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটে চলছে, অথচ বর্তমান সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না।
ঈদ কালেকশন মানেই নারী ও শিশুদের ঝা চকচকে পোশাক, হালামলের সব ডিজাইন আর নজরকাড়া রং বিপণী বিতানগুলোতে ছড়াচ্ছে আলো। সেগুলো নিয়েই দেশের বৃহত্তম পাইকারি বাজার কেরানীগঞ্জে চলছে দরদাম। ক্রেতারা জানিয়েছেন সুলভ মূল্যের পাশাপাশি এবার পোশাক বাছাইয়ে গুরুত্ব পাচ্ছে স্বস্তির বিষয়টিও। ঈদে মেয়েদের পোশাকে কি নতুনত্ব থাকছে, সেগুলোর বাহারি নামই বা কি? এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর দিতে পারবেন কেরানীগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ীরা। ট্রেন্ডের সাথে তাল মেলাতে সেসবই দাম দস্তুর করছেন ক্রেতারা, কিনে নিচ্ছেন নিজ দোকানের জন্য। 3 পিস, 1 পিস, লেহেঙ্গা, ওড়না, বোরকা সহ সবই পাওয়া যায় এই বাজারে। 300 থেকে শুরু করে আছে 1000 টাকার পোশাক। 600 টাকা খরচ করলেই মিলবে ঝলমলে লেহেঙ্গা। তবে সেসব খুচরা ক্রেতাদের জন্য নয়, কিনতে হবে বান্ডিল ধরে পাইকারি দরে। সুতিমালের চাহিদা একটু বেশি, কারণ এবার আবার শীতের পর তো সুতিমালটা তেমন করা হয় না, এই জন্য সুতিমালটা মার্কেটে শর্ট আছে। কিন্তু পাতি ফরকটা প্রয়োজনের চাইতে বেশি হয়ে গেছে বর্তমানে, কিন্তু সুতিমালের ভাইলটা শর্ট আমাদের। বেচা বিক্রি তেমন একটা না, মোটামুটি এর আগে ঈদের চাইতে এবার একটু কম। ঈদকে সামনে রেখে জমে উঠেছে বেচাকেনা। গরমে স্বস্তি দেবে, দাম হবে হাতের নাগালে, গুণগত মানে হবে সেরা, সাথে খুচরা ক্রেতাদের কাছে হবে আকর্ষণীয়। এসব বিষয় মাথায় রেখেই পাইকারি ক্রেতারা কিনছেন পোশাক। এখান থেকে কিনে নিয়ে গেতাম 220 টাকা, এখন একটা মালের দামই পড়ে গেছে 460 টাকা, তাহলে আমরা কয় টাকা লাভ করবো? এখানে দাম কম পাওয়া যায়, কিছু টাকা বঙ্গবাজারে চাইতে 20-50 টাকা এখানে কম পাওয়া যায়, সেজন্য আমরা এই জায়গায় প্রায় পার পিস 80 টাকা 100 টাকা করে লাভ থাকে আমাদের খুচরা বিক্রি করলে। লাভের সংখ্যা খুব কম। যেই মালটা মনে করেন যে আগে আমরা 400 টাকা দিয়ে নিতাম, নিয়ে যায় 500 টাকা বেচা যেত, এখন এখানে কিনাই 600 টাকা। এখানে অন্যান্য মার্কেট যেগুলো আছে, হোলসেল মার্কেট যেগুলো, সেগুলোর থেকে কম্পারেটিভলি এখানে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাওয়া যায়, তাছাড়া প্রাইসটা মানে কম আর কি। শিশুদের জন্য আছে নান্দনিক পোশাকের পসরা। বিক্রি হচ্ছে বাহারি ডিজাইনের ফ্রক, স্কার্ট, টপস, ফতুয়া, 3 পিস, সালোয়ার কামিজ। ঈদের সিজন পার্টি ফ্রকগুলো পাওয়া যায়, জিরো নিউ বন যেগুলো একদম 12-14 সাইজ যেগুলো হয় সেগুলো। তারপর সুতি পাওয়া যায়, কটন যেগুলো, লিলেন টাইপের, চায়না লিলেন, বাংলা কটন, এগুলা ইন্ডিয়ান কিছু ফেব্রিক্স আছে। কেরানীগঞ্জ বাজারের ক্রেতারা নিজ এলাকায় ফিরে সাজবেন বিক্রেতা, খুঁজবেন লাভ, আর তাদের কাছ থেকে দর কষাকষি করে সামর্থ্যের মধ্যে সেরা পোশাকটা কিনে সাধারণ ক্রেতারা উদযাপন করবেন ঈদ। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। স্পিন দাপটের পর রোহিত, শ্রেয়াস আর লোকেশ রাহুলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেটে 4 উইকেট আর 6 বল হাতে রেখেই টপকে যায় টিম ইন্ডিয়া। দুবাইতে ফাইনাল কভার করতে আছেন সহকর্মী আফনান পিয়াল, সরাসরি যুক্ত রয়েছেন তিনি, তার মাধ্যমে জানাবো সেখানকার বিস্তারিত। পিয়াল, দীর্ঘ এক যুগ পর ভারত আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল, কেমন দেখলেন ফাইনাল এবং সেখানে উচ্ছ্বাসটা আসলে কেমন এখন? দর্শক, আমরা আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন আফনান পিয়াল, তার সাথে সংযোগটি এই মুহূর্তে স্থাপন করতে পারছি না। নিশ্চয়ই আমরা পরবর্তীতে সেটি আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। দর্শক, আপনাদেরকে জানিয়েছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফির খবরে এবং স্পিন দাপটের পর রোহিত, শ্রেয়াস আর লোকেশ রাহুলের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। নিউজিল্যান্ডের দেয়া 252 রানের টার্গেট, 4 উইকেট আর 6 বল হাতে রেখেই টপকে যায় টিম ইন্ডিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের কাছে অস্ত্রধারী এক ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিস। এ সময় হোয়াইট হাউসে ছিলেন না ট্রাম্প। রোববার স্থানীয় সময় মধ্যরাতে হোয়াইট হাউস থেকে মাত্র 1 ব্লক দূরে এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট এর বাসভবনের আশপাশে ঘোরাঘুরি করছিলেন সেই ব্যক্তি। সিক্রেট সার্ভিসের সদস্যরা তার দিকে এগিয়ে গেলেন, নিরাপত্তা কর্মীদের দিকে বন্দুক তাক করে সে। তারপরেই শুরু হয় দুপক্ষের গোলাগুলি। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে ওই ব্যক্তি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সিক্রেট সার্ভিস জানিয়েছে গোপন সূত্র ইন্ডিয়ানা থেকে সন্দেহভাজন ওই ব্যক্তির ওয়াশিংটনে পৌঁছানোর খবর পায় তারা। এই বিষয়ে চলছে তদন্ত।
জর্ডানে তুরস্ক, ইরাক, লেবানন এবং সিরিয়ার প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছায় 4 দেশের প্রতিনিধি দল। জর্ডানের বাদশার সাথে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ইস্যুতে আলোচনা করে তারা। সন্ত্রাসবাদ ঠেকিয়ে দেশগুলোর নিরাপত্তা জোরদারে একজোট হয়ে কাজ করতে একমত হন প্রতিনিধিরা। গেল বছর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করায় জঙ্গি গোষ্ঠী আইএসের তৎপরতা বৃদ্ধির শঙ্কা করে পশ্চিমা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এর মাঝেই সিরিয়ায় গেল কয়েকদিন ধরে চলছে সামরিক বাহিনী আর ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের অনুসারীদের লড়াই। অস্থিতিশীল এই পরিস্থিতিতে তাই হাই প্রোফাইল নেতাদের এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে অনেকেই। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।